নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খুব তাড়াতাড়ি এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, যে পরীক্ষাকে ঘিরে এখনো বিতর্ক, এখনো সব জট কেটেছে বলে মনে হয় না। আর প্রতিদিনই আদালতে গিয়ে এসএসসি এবং রাজ্য সরকার কার্যত থাপ্পড় খাচ্ছে। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কি বলেছে, যে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাগিদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয় সেজন্য সওয়াল করতে হাইকোর্টে গেছেন। মাননীয় অ্যাডভোকেট জেনারেল কি সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি, নাকি পড়েও বুঝতে পারেননি? নয়নের মণিদের বাঁচানোর এত তাগিদ কেন? এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল যে দাগিদের জন্য এত দরদ এটাই প্রমাণ করে এই দাগিরা মন্ত্রীদের নয়নের মণি, ঘুর পথে তাদেরকে আবার পরীক্ষায় বসানোর উদ্যোগ নিচ্ছে। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট তো যা বলার পরিষ্কার বলে দিয়েছে, এত কিছুর পরেও এই নির্লজ্জ প্রশাসনের কি কোনো ঘুম ভেঙেছে? কুম্ভকর্ণের ঘুম এদের ভাঙানো যাবে না। এরা মনে করে সুপ্রিম কোর্ট বলেছে আমরা আমাদের পথে অবিচল থাকবো। না হলে মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা দাগি হিসাবে চিহ্নিত হয়েছেন শিক্ষক, তাদেরকে গ্রুপ সি পদে নিয়োগ করা যায় কিনা সেটা নিয়ে তিনি আইনজ্ঞদের পরামর্শ নেবেন। এখন প্রশ্ন হলো, এটা তো সরকার পরীক্ষাটা নিয়েছিল 2016 সালে, এসএসসি নিয়েছিল। এরা চিহ্নিত দাগি এরা সরকারি পরীক্ষায় দাগি হিসাবে চিহ্নিত হয়েছে, তাদেরকে আবার কোন যুক্তিতে ওই সরকারি গ্রুপ সি পদে নিয়োগ করতে চায়? এবং দাগিদের প্রতি এই সরকারের যে খুব দরদ, এটা কিন্তু আর কোনো লুকোছাপা নেই, এটা স্পষ্ট। এবং এতটাই মরিয়া, সেই জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করতে যেতে হয় দাগিদের পক্ষে। অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের রায় পড়ে বোঝেননি, আমি বিশ্বাস করি না। তিনি সব বুঝেছিলেন। তিনি বাধ্য হয়েছিলেন ওই দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য সওয়াল করতে। লাজ লজ্জা বলে এদের কিছু নেই। আমাদের তো লাজ লজ্জা আছে। পশ্চিমবঙ্গের মানুষকে তো বাইরের রাজ্যে অন্য জায়গায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে এখানে কি হচ্ছে। এই পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার একটা আলাদা ভূমিকা ছিল, সারা বিশ্ব সম্মান করত। নামি দামি পণ্ডিতরা, ব্যক্তিত্বরা এই রাজ্য থেকে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে উঠে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা লাভ করেছিলেন। আর আজকে এরা শিক্ষকের চাকরি বেচছে, শিক্ষাটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। এদের লাজ লজ্জা না থাকতে পারে? আরে আমাদের তো লাজ লজ্জা আছে। এরা বড় বড় গাড়িতে চড়ে নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ঘোরে। সাধারণ মানুষের সেন্টিমেন্ট, ফিলিং, তারা কি ভাবছে সে হয়তো তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। ক্ষমতায় থাকতে 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 এরা সব কান দিয়ে দেখে। স্তাবকুল হয়তো বলে সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, মানুষ একেবারে আবার দুহাত তুলে আশীর্বাদ করবে। তখনই স্তাবকদের এই সব কথা শুনে তারা মাটির সঙ্গে সংস্রবটা হারিয়ে ফেলেন। তারা জানেন না মানুষ বলছে এরা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে। নিজেরাই স্বীকার করছে এরা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে। সুপ্রিম কোর্ট বলেছে বহু ছেলেমেয়ের জীবন নষ্ট করেছে এসএসসি রাজ্য সরকার, তাও লজ্জা নেই। এতটা নির্লজ্জ এরা। বারবার করে আদালতে যাচ্ছে, দাগিদের বাঁচাতে হবে। আসলে ওই দাগিরাই তো টাকা দিয়েছে না বিভিন্ন স্তরের নেতাদের, দালালদের। দাগিদের যদি ওই টাকা ফেরত দিতে হয় সুদ সহ, তাদের চাকরি রইল না, টাকাও ফেরত দিতে হলো, তারা তো ওই যাদেরকে টাকা দিয়েছে তাদের উপর চড়াও হবে টাকাটাকে ফেরত পাওয়ার জন্য। এবং সেই দালালগুলো হচ্ছে শাসক দলের বিভিন্ন স্তরের নেতা। একটা চেন। ওই যে জীবন কৃষ্ণ, ওই যে কাকু, ওই যে কিছু আমলা, কিছু প্রসন্ন রায়, আরো অনেক আছে, কুন্তল শান্তনু, অনেক আছে। এরা একটা পিরামিড স্ট্রাকচারে কাজ করেছে, নিচের থেকে উপরে উঠে একেবারে
সর্বোচ্চ প্রভাবশালীদের কাছ পর্যন্ত টাকার ভাগ পৌঁছেছে। সংগঠিত দুর্নীতি, একজন দুজনের পক্ষে এই দুর্নীতি সম্ভব নয়। এই দুর্নীতির চক্র বিস্তৃত, এবং রাজ্যের প্রশাসন যদি এইসব বিষয়ে কিছুই না জানে, তাদের অপদার্থতা ক্ষমাহীন, আর জেনে পরেও তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, সেটা কিন্তু অপরাধ। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছে না, অনেক মানুষের জীবন এরা নষ্ট করেছে। যারা বঞ্চিত, যারা চাকরি পেল না এই দুর্নীতির জন্য, পথের তুলায় বসে রইল, সুপ্রিম কোর্ট বলেছে তাদের প্রতি সিম্প্যাথি আছে, সহানুভূতি আছে, কিন্তু তারা পরীক্ষায় বসার যোগ্যতা পেলেন না। এর দায় কার? একমাত্র সরকার, এসএসসি এবং বিকাশ ভবনের। এই দায় তারা এড়াতে পারেন না। ক্ষমা স্বীকার চাইলেন একবারও মানুষের কাছে? ক্ষমা চাইলেন না, এখনো দাগিদের ওপরে সওয়াল করছেন। শিউরে ওঠার মতো ঘটনা। মানে কতটা বেপরোয়া হলে, কতটা দোকান কাটা হলে এরকম ভাবে দাগিদের পক্ষে আসরে নামে একটা সরকার, রাজ্যের শাসক দল। আমাদের লজ্জা আছে, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। কিন্তু দেখুন, এদের লজ্জা নেই। সুপ্রিম কোর্ট দুগালে থাপ্পড় মারছে প্রতিদিন, তাও আদালতে যাচ্ছে। বিচারপতিদের ভৎসনাতেও এরা টলছে না, নানা রকম যুক্তি সাজিয়ে ওই ঠগের বাড়ির বোঝ এসএসসি চলে যাচ্ছে। আচ্ছা, এসএসসি পরীক্ষা নিলে সেই পরীক্ষা কখনো সুষ্ঠু হতে পারে? আবার দুর্নীতি করবে এরা, কারণ দুর্নীতিবাজরা এখনো সিস্টেমের মধ্যে আছে। ফুল প্রুফ এডুকেশন এক্সামিনেশন মেকানিজম এখনো ইভলভ করা হয়নি। অন্যভাবে করা যেতে পারতো, সেটা হয়নি। কিন্তু আমার ঘোর সন্দেহ আছে শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে চাকরি পরীক্ষা যারা দিচ্ছেন তারা চাকরি পাবেন কিনা। ওই যে বললাম ঠগের বাড়ির বোঝ, একটা বিষয় বলে প্রতিবেদন শেষ করব। তৃণমূলের খুবই এক্সেন্ট্রিক ভদ্রমহিলা মহুয়া মৈত্র সব সময় ফটর ফটর করেন। ইংরেজিটা বলতে পারেন বলে ভাবেন তিনি অনেকের থেকে আলাদা। তিনি মতুয়া সম্প্রদায় নিয়ে যে কথাগুলো বলেছেন, সেটা মতুয়া সম্প্রদায়ের সবাই ক্ষুব্ধ। ওরা আচার মালা ব্যবহার করেন। মহুয়া মৈত্র কিছু না জেনে বললেন কাঠের মালা। বললেন আপনারা সারাদিন তৃণমূলী কাঠের মালা জপতে জপতে সরকারি পরিষেবা নিতে আসেন, আর ভোটের সময় সনাতনী। মহুয়া দেবী জানেন না সরকারি পরিষেবা কি তৃণমূলের সম্পত্তি নাকি? সরকার সবার। সরকার যখন পরিষেবা দেয় সবার জন্য দেয়। তাহলে সরকারি পরিষেবা পেতে গেলে তৃণমূল কংগ্রেসের ঘরে নাম লিখতে হবে, লেখাতে হবে? এই স্পর্ধা আপনার কোত্থেকে হলো? মতুয়া সম্প্রদায়ের দলমত, ওখানে তো অনেকগুলো ভাগ আছে ঠাকুর বাড়ি। শান্তনু ঠাকুর আছেন, আবার তৃণমূলের মমতা বালা ঠাকুর আছেন। দেখুন, এই যে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে মহুয়া মৈত্র তাদের আবেগকে যে আঘাত করেছেন, এই যে মতুয়া সম্প্রদায়ের সব পক্ষ একজোট হয়ে প্রতিবাদ করেছেন, এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন। অতীতে মহুয়া মৈত্র মা কালী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। আমি এদের আস্পর্ধা দেখে অবাক হয়ে যাই। সর্বক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা, মানুষের মানুষের অনুভূতিকে আঘাত দেওয়া। মানুষ কিন্তু সব দেখছে। এরা বৃত্তটা সম্পূর্ণ হওয়া একটু বাকি আছে। এদের সব অনাচার, সব পাপ, এই পাপের এই বৃত্ত, পাপের ঘোড়া পূর্ণ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। যেদিনকে এই পাপের ঘোড়া পূর্ণ হবে, জনদেবতা এদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন। অনেকে বলছেন সেই সময় এগিয়ে আসছে। তাই দেয়াল লিখন পড়তে পেরেই শাসক উদ্ভ্রান্ত হয়ে গেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই হচ্ছে আমাদের বাংলার রাজনৈতিক পরিস্থিতি। ডিএ মামলা উঠবে, ডিএ মামলার ফয়সলা হবে। সরকারের পক্ষে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই আমার মনে হচ্ছে। প্রাথমিকের যে শিক্ষকদের চাকরি কতদিন থাকবে, সেখানে না ঢাকি সহ বিসর্জন হয়ে যায়,
সেটা নিয়েও সংশয় আছে। কোনো ভালো খবর নেই রাজ্যে, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসবার জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী, পরিযায়ীরা আবার যে যার মতো ভিন রাজ্যে ফিরে যাচ্ছেন। তারা বলছেন ভিন রাজ্যে যেখানে আমরা দিনে 1000 টাকা রোজগার করি, এখানে দিনে 200 টাকা রোজগার করতে পারছি না। আমাদের পরিবারের মেয়েরাও রোজগার করেন, মোটামুটি সংসারটা চালিয়ে নিয়ে বাড়িতেও পাঠাতে পারি, এখানে থাকলে কি করব? শুধু ভাতা আর সরকারি সাহায্যের উপর নির্ভর করে চলা যায় না। তাই কর্মশ্রী প্রকল্প ডাহা ফেল। তারপরে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন আসবেন এদেশে ধর্মীয় উৎপীড়নের জন্য বা উৎপীড়নের আশঙ্কায়, তারা কিন্তু থেকে যেতে পারবেন, তাদের পাসপোর্ট ভিসা থাকুক বা না থাকুক, এবং অটোমেটিক্যালি তারা দেশের নাগরিকত্ব পাবেন। মাননীয়া খুব চিন্তিত হয়ে পড়েছেন, বলছেন যে এদেরকেও কি ভোটের অধিকার দেয়া হবে? সীমান্তে যে জনবিন্যাস বদলে গেছে সেটা সেকু মাকু তৃণমূলীরা মানতে চায় না, কারণ ওখানে তো ভোট ব্যাংককে অটুট রাখতে হবে। এক্ষেত্রে সিপিএম, তৃণমূল, কংগ্রেস কিন্তু এক বিন্দুতে, সবাই তোষণকে শিল্পের পর্যায়ে ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক করে করে দেশের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। অনুপ্রবেশ এমন পর্যায়ে পৌঁছেছে, সীমান্তের জনবিন্যাস বদলে যাচ্ছে। এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে 2009-এ যা ভোটার ছিল, 2024-এ সেখানে ভোটার 50% উপর বেড়েছে। অস্বাভাবিক নয় ওই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তোলা। তাহলে একটা ভালো খবর নেই, নিয়োগ দুর্নীতিতে সরকার যে যুক্ত, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। প্রাথমিকে ঢাকি সহ বিসর্জনের সম্ভাবনা প্রবল। ডিএ মামলার রায় না হলেও অনেকে বলছেন যে এখানেও রাজ্য সরকারের মুখ পুড়বে। 4 এসআইআর হবে। 10ই সেপ্টেম্বর সমস্ত রাজ্যের সিইওদের নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে, সবাইকে উপস্থিত থাকতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে। বিহারে কিভাবে এসআইআর হয়েছে সেটা কমিশনের ফুল বেঞ্চের সামনে বিহারের সিইও বলবেন, এবং অন্য রাজ্যের সিইওরাও তাদের পরিকল্পনা বলবেন। তাহলে এসআইআর হচ্ছে। তৃণমূলের এস্টিমেট যে কম করে 70 লক্ষ নাম বাদ যাবে, এবং অধিকাংশই ওদের ভোট ব্যাংক, সংখ্যাটা 1 কোটির উপরে হতে পারে। তাহলে কোথাও ভালো কোনো খবর নেই যে খড়কুটোর মতো আঁকড়ে ধরে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করবো, তৃণমূল পাচ্ছে না। ভাষা সন্ত্রাস, বাঙালি নিগ্রহ, এগুলো লোকে খাচ্ছে না, কারণ কোথাও কিছু হচ্ছে না। একটা কল্পিত প্রতিপক্ষকে সামনে খাড়া করে তৃণমূল একটা ন্যারেটিভ বা টেমপ্লেট তৈরি করতে চাইছে, যেটা কেউই গ্রহণ করছে না। তার উপরে আদালতে এক্সপোজ হয়ে যাচ্ছে রাজ্য সরকার, যে দাগীদের বাঁচাতে তাদের তৎপরতা সর্বোচ্চ আদালতের নজর এড়ায়নি। তাই অ্যাডভোকেট জেনারেলকে শুনতে হয়েছে যে অ্যাডভোকেট জেনারেল দাগীদের পক্ষে সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন। মাননীয় অ্যাডভোকেট জেনারেল কি রায়টা পড়ে বুঝতে পারেননি সুপ্রিম কোর্টের? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট আরো অনেক বড় প্রশ্নের জন্ম দিয়ে দিল। পশ্চিমবঙ্গের মানুষ এবার সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। তারাই তো সরকার তৈরি করেন, সরকার টিকিয়ে রাখেন বা সরকার ফেলেন, তাদের উপরে নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভাগ্য।